হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের অন্তরালে। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি আপনাদের বহুল প্রতীক্ষিত সালমান খানের মুভি সিকান্দার। তাই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সময় নষ্ট না করে চলুন মূল গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় মনিকা নামের এক মহিলাকে, যে তার ছেলের সঙ্গে প্লেনে ভ্রমণ করছিল। তখনই সেখানে অর্জুন নামের এক লোক আসে এবং মনিকাকে জিজ্ঞাসা করে যে সে তাকে আগে কোথাও দেখেছে কিনা। এরপর হঠাৎই অর্জুন মনে করতে পারে যে সে মনিকাকে কিছু খারাপ টাইপের ভিডিওতে দেখেছে। তাই সে মনিকার ছেলেকে নিজের সিটে বসিয়ে দিয়ে নিজে মনিকার পাশে গিয়ে বসে পড়ে। এরপর অর্জুন মনিকাকে ভয় দেখাতে শুরু করে যে যদি সে তার সঙ্গে ঘনিষ্ঠ না হয় তাহলে সে তার ছেলেকে সেই ভিডিও দেখিয়ে দেবে। এতে মনিকা কাঁদতে কাঁদতে বলে যে সে এই কাজ বহু আগেই ছেড়ে দিয়েছে। একসময় তার টাকার প্রয়োজন ছিল বলে সে এই ধরনের কাজ করত, কিন্তু এখন সে বিবাহিতা এবং তার একটি সন্তানও রয়েছে। কিন্তু অর্জুন তার কোনো কথা শুনে না এবং তাকে জোর করতে যায়। ঠিক তখনই সিকান্দার সেখানে এসে অর্জুনকে মারধর করে এবং তাকে মনিকার কাছে ক্ষমা চাইতে বলে। অর্জুন বাধ্য হয়ে ক্ষমা চায়। এরপর জানা যায় যে অর্জুন একজন ক্ষমতাশালী মিনিস্টারের ছেলে। যখন মিনিস্টার জানতে পারে যে কেউ তার ছেলেকে মারধর করেছে, তখন সে পুলিশ অফিসার প্রকাশকে ফোন করে এবং বলে যে সে যেন সেই লোককে শেষ করে দেয়। এরপর আমরা দেখি যে প্রকাশের বদলি হয়েছে রাজকোটে এবং সে পুলিশের একটি দল নিয়ে সিকান্দারের মহলে গিয়ে পৌঁছায়। মহল দেখে প্রকাশ হতবাক হয়ে যায়। তখন তার সহকর্মী তাকে জানায় যে সিকান্দার সাধারণ কেউ নয়, সে রাজকোটের রাজা। কিন্তু প্রকাশ বলে দেশ বহু আগেই স্বাধীন হয়ে গেছে, এখন আর কোনো রাজা নেই। এরপর প্রকাশ সিকান্দারের স্ত্রী সাইস্ত্রীর সঙ্গে দেখা করে। সাইস্ত্রী প্রকাশকে বলে যে সে আগেই বুঝতে পেরেছিল যে পুলিশ আসবে। সে আরও বলে সিকান্দার যখন এই ব্যাপার জানতে পেরেছে তখন সে নিজেই পুলিশ স্টেশনে চলে গেছে। এরপর সাইস্ত্রী প্রকাশকে বলে সিকান্দার সবসময় মারপিট করে আসে, তাই সে যেন সিকান্দারকে একটি ভালো শিক্ষা দেয়। সে এও বলে পুলিশের গাড়ি সেফ নয়, তাই যেন সে তাদের নিজের গাড়ি নিয়ে চলে যায়। এতে প্রকাশ একটু অবাক হয়। যখন সে বাইরে যায় তখন দেখে প্রচুর লোক ভিড় করেছে। আসলে তারা সবাই সিকান্দারকে বাঁচানোর জন্য এসেছিল এবং তারা পুলিশের গাড়ি ভেঙেও দেয়। ফলে প্রকাশ বাধ্য হয়ে সিকান্দারের গাড়িতে বসে পুলিশ স্টেশনে ফিরে আসে। সেখানে এসে দেখে যে এখানেও প্রচুর মানুষের ভিড় জমে গেছে। সেখানে প্রকাশ দেখে যে সিকান্দার তার অপেক্ষায় রয়েছে আর তার সিনিয়র অফিসাররাও সেখানে উপস্থিত। সিনিয়র অফিসার প্রকাশকে বকাঝকা করে যে এই কেসটা এইভাবে হ্যান্ডেল করা উচিত হয়নি এবং বলে মহলে যাওয়ার আগে তাকে অনুমতি নেওয়া উচিত ছিল, যেটা শুনে প্রকাশ খুবই ক্ষেপে যায়। এরপর সিনিয়র অফিসাররা সিকান্দারের কাছে ক্ষমা চান এবং তাকে চলে যেতে বলেন। যখন সিকান্দার চলে যাচ্ছিল তখন প্রকাশ বলে তুমি মন্ত্রী ছেলেকে মেরে বিরাট ভুল করেছ। এর উত্তরে সিকান্দার বলে আমি তাকে ভুলবশত মারিনি, আমি ইচ্ছা করেই মেরেছি, কারণ সে সেটাই ডিজার্ভ করে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সাইস্ত্রী প্রকাশকে ফোন করে এবং তখন প্রকাশ বলে যে সে যে করেই হোক সিকান্দারকে অ্যারেস্ট করেই ছাড়বে। কিন্তু সাইস্ত্রী বলে যে যে কোনোভাবেই সে সিকান্দারকে গ্রেফতার করতে পারবে না, এমনকি মন্ত্রীও না। এরপর আমরা দেখি সিকান্দার ও সাইস্ত্রী তাদের ম্যারেজ অ্যানিভার্সারির পার্টির আয়োজন করে। সেখানে প্রচুর মানুষ আসে এবং সবাই আনন্দ করতে থাকে। এখানে জানা যায় যে অনেকেই সিকান্দারকে রাজা সাহেব বলে ডাকে, আবার কেউ সঞ্জয় বলেও ডাকে। সবাই তাকে ভালোবাসে কারণ সে সবসময় সকলকেই সাহায্য করে। পার্টি শেষে সিকান্দার ও সাইস্ত্রী যখন বের হচ্ছিল তখন একজন পুলিশ অফিসার সাইস্ত্রীকে ফোন করে জানায় যে সিকান্দারের প্রাণে ঝুঁকি রয়েছে এবং তার উপর হামলা হতে পারে। সিকান্দার সাইস্ত্রীর সাথে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু সে নিজের কোনো লোকদেরকে তাদের সঙ্গে নেয় না। এটা দেখে সাইস্ত্রী তাকে সতর্ক করে, কিন্তু সিকান্দার সেটাতে গুরুত্ব দেয় না। তখন সাইস্ত্রী গোপনে সিকান্দারের লোকদের খবর পাঠিয়ে দেয় যে সিকান্দারের জীবন ঝুঁকিতে আছে, তার উপর হামলা হতে পারে। এরপর আমরা দেখতে পাই সাইস্ত্রী বলে যে তার ঘুম পাচ্ছে, সে একটু ঘুমাবে। তখনই হঠাৎ কিছু লোক সিকান্দারের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। তখন সিকান্দার গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক সেই মুহূর্তে সাইস্ত্রী যাদের খবর দিয়েছিল তারাও সেখানে পৌঁছে যায়। তাদেরকে দেখে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে সিকান্দার কিছু বুঝে ওঠার আগেই তারা কোথাও লুকিয়ে পড়ে। ফলে সিকান্দার জানতেই পারে না যে তার লোকজন তাকে বাঁচানোর জন্য সেখানে এসেছিল। অন্যদিকে সাইস্ত্রী এমন অভিনয় করে যেন সে ঘুমিয়ে আছে।
পরের দিন যখন সিকান্দার ও শায়স্ত্রী কথা বলছিল, তখন শায়স্ত্রী সিকান্দারকে জানায় যে তার পেন্টিং শেষ হয়েছে এবং সে সেটাকে সিকান্দারকে দেখাতে চায়। এটা শুনে সিকান্দার উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাকে পেন্টিং দেখাতে বলে। কিন্তু এর মধ্যেই সিকান্দার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে শায়স্ত্রী মন খারাপ করে ফেলে। শায়স্ত্রী হেল্পার এটা দেখে দুঃখ পায় এবং বলে, তুমি সিকান্দারের জন্য এত কিছু করো, কিন্তু সে তোমাকে সময় দিতে পারে না। জবাবে শায়স্ত্রী বলে যে সে জানে সিকান্দার ব্যস্ত থাকে, তবে এটাও জানে যে সিকান্দার তাকে প্রচণ্ড ভালোবাসে। সেই রাতেই শায়স্ত্রী জানতে পারে যে সে প্রেগনেন্ট। এতে সে ভীষণ খুশি হয় এবং তৎক্ষণাৎ সিকান্দারকে জানানোর জন্য তার কাছে ছুটে যায়। কিন্তু সে কিছু বলার আগেই বাইরে থেকে কিছু আওয়াজ আসে। এটা ছিল খুনির ম্যানেজারের কণ্ঠস্বর। সিকান্দার বাইরে বেরিয়ে এসে দেখে যে তার ম্যানেজার খুবই চিন্তিত। ম্যানেজার জানায় যে কিছুদিন আগে পাঞ্জাবে বোমা বিস্ফোরণ হয়েছিল এবং সেই বোমাগুলো তার খনি থেকেই সরবরাহ করা হয়েছিল। একজন লোক তাকে 2 লক্ষ টাকা দিয়েছিল, তাই সে খনিতে ব্যবহৃত বিস্ফোরকগুলো বিক্রি করে দেয়। এটা শুনে সিকান্দার প্রচণ্ড রেগে যায়, কারণ ম্যানেজারের লোভের কারণে অনেক মানুষের প্রাণ গেছে। তবে ম্যানেজার সাফাই গিয়ে বলে যে সে জানত না লোকটি একজন সন্ত্রাসী। ঠিক তখনই শায়স্ত্রীর ফোনে এক পুলিশ অফিসারের কল আসে। তিনি জানান যে কিছু মানুষ খনির ম্যানেজারকে হত্যা করতে আসছে। এই লোকগুলো আসলে সেই মিনিস্টার পাঠিয়েছে, কারণ ম্যানেজার বেঁচে থাকলে পুরো দোষ সিকান্দারের উপর আসবে না। তাই ম্যানেজারকে মেরে ফেললেই সব অভিযোগ সিকান্দারের উপর চাপানো যাবে। এটা শুনে সিকান্দার দ্রুত খনির দিকে রওনা হয়। একই সঙ্গে শায়স্ত্রী তার লোকদের নির্দেশ দেয় যে যেইভাবেই হোক ম্যানেজারকে বাঁচাতে হবে। খনিতে পৌঁছে সিকান্দার দুর্ধর্ষ লড়াই শুরু করে। এর মধ্যে শায়স্ত্রী সেখানে এসে দেখে যে সিকান্দার একাই লড়াই করছে। খনির প্রবেশপথে বিস্ফোরক লাগিয়ে রাখে যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। ঠিক তখনই শায়স্ত্রী চিৎকার করে ওঠে। সিকান্দার ভাবে কেউ তাকে আক্রমণ করতে যাচ্ছে, তাই দ্রুত তার দিকে দৌড়ায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শায়স্ত্রী সিকান্দারকে অনুরোধ করে যে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয় সে যেন ম্যানেজারকে নিয়ে দূরে চলে যায় এবং সমস্ত আইনি প্রক্রিয়া শুরু করে। সিকান্দার রাজি হয় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় বিস্ফোরণের সময় শায়স্ত্রী পাথরের আঘাতে গুরুতর আহত হয়। তাই সিকান্দারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সিকান্দার যখন ম্যানেজারকে ফোন করে, তখন ম্যানেজার তাকে জানায় যে শায়স্ত্রী হাসপাতালে ভর্তি আছে, তবে সে গুরুতর আহত নয় এবং দ্রুতই সেরে উঠবে। আসলে শায়স্ত্রী নিজেই ম্যানেজারকে মিথ্যা বলতে বলেছিল, যাতে সিকান্দার দুশ্চিন্তা না করে। কয়েকদিন এভাবে কেটে যায়। সিকান্দার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একদিন সে জানতে পারে শায়স্ত্রী আর বেঁচে নেই। এই খবর শুনে সিকান্দার পুরোপুরি শকড হয়ে যায়। সে দ্রুত হাসপাতালে ছুটে আসে, কিন্তু ততক্ষণে শায়স্ত্রীর মৃত্যু হয়েছে। সিকান্দার এতে পুরোপুরি ভেঙে পড়ে। ডাক্তাররা জানায় যে শায়স্ত্রী তার সমস্ত অর্গানস ডোনেট করে দিয়েছে, তাই সিকান্দারকে কিছু ডকুমেন্টসে স্বাক্ষর দিতে বলে যেন সেই অর্গানসগুলো ডোনেট করা যায়। সিকান্দার সেটাতে সাইন করে দেয়। সিকান্দার প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে চেয়েছিল সবকিছু সামলে নেয়ার পর সে শায়স্ত্রীকে সময় দেবে, কিন্তু যখন সে সময় দিতে প্রস্তুত হয় তখন শায়স্ত্রী আর তার পাশে নেই। ঠিক তখনই সিকান্দারের মনে পড়ে যে শায়স্ত্রীর দান করা অঙ্গ এখন অন্যদের শরীরে জীবিত। সে তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করে জানতে চায় শায়স্ত্রীর কোন অঙ্গ কার কাছে গিয়েছে। ডাক্তার জানায় যে লাংস একটা ছোট ছেলে কামারের কাছে, চোখ একটি নারী ভ্যাদেহীর কাছে এবং হার্ট একটি মেয়ে নিশার কাছে। এরা সবাই মুম্বাইতে থাকে। এটা জানার পর সিকান্দার সিদ্ধান্ত নেয় যে সে মুম্বাই যাবে এবং নিশ্চিত হতে চায় যে সবাই নিরাপদ আছে কিনা। এরপর সে মুম্বাইয়ের জন্য রওনা হয় এবং তার সঙ্গে তার ম্যানেজার ও কিছু ঘনিষ্ঠ লোকজনও থাকে। মুম্বাই পৌঁছানোর পর সিকান্দার প্রথমে কামারের কাছে যায়, যে শায়স্ত্রীর লাংস পেয়েছিল। সেখানে গিয়ে সিকান্দার দেখতে পায় কামার একজন অনাথ, যার থাকার জন্য কোনো বাড়ি নেই এবং দেখাশোনা করার মতো তার মা বাবাও নেই। এটা দেখে সিকান্দারের মন ভীষণ খারাপ হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় কামারের জীবন ভালো করার জন্য কিছু সে করবে। সিকান্দার শুধু কামারের জন্যই নয়, বরং আশেপাশের সমস্ত এতিম শিশুদের জন্য শপিং করে এবং তাদের প্রচুর খাবার খাওয়ায়। ঠিক তখনই একজন ডাক্তার এসে সিকান্দারকে জানায় যে এই এলাকায় আবর্জনা ফেলা হয়। আসলে একজন প্রভাবশালী ব্যবসায়ী এই এলাকা দখল করে সেখানে বর্জ্য ফেলে দিত। একদিন এই আবর্জনায় আগুন লেগে যায়, যার ধোঁয়া আশেপাশের মানুষদের ফুসফুসের গুরুতর ক্ষতি করে। এটা শুনে সিকান্দার খুঁজে বের করে সেই ব্যবসায়ী কে ছিল। সে তার লোকদের নির্দেশ দেয়, ওই বিজনেসম্যানের যত টাকা লাগে তাও, কিন্তু এই এলাকা পরিষ্কার করিয়ে ফেলো।
এরপর সিকান্দার ভ্যাদেহীর কাছে যায়, যে সাইশ্রীর চোখ পেয়েছিল। সে জানতে পারে ভ্যাদেহী এই অপারেশনের জন্য তার মঙ্গলসূত্র বন্ধক রেখেছিল। এটা জানার পর সিকান্দার তার মঙ্গলসূত্র ফিরিয়ে আনে, কিন্তু সে নিজের পরিচয় প্রকাশ করে না, কারণ সে চায় না যে কেউ জানুক সে রাজকোটের রাজা। এরপর সিকান্দার জানতে পারে যে ভ্যাদেহী চাকরি করতে চায়, কারণ তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন তেমন ভালো ছিল না। কিন্তু তার শ্বশুর চায় না যে ঘরের বউ বাইরে কাজ করুক। ভ্যাদেহী চায় তার সন্তানদের ভালো শিক্ষা দিতে, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে একদিন ভ্যাদেহী আত্মহত্যারও চেষ্টা করে। এটা দেখে সিকান্দার তাকে বোঝায়, তুমি মারা গেলে হয়তো কারো কিছুই যায় আসবে না, কিন্তু তোমার সন্তান ও স্বামীর জন্য তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার জীবন এভাবে নষ্ট করা উচিত নয়। ভ্যাদেহী তার কথা বুঝতে পারে। এরপর সিকান্দার জানতে পারে যে ভ্যাদেহী খুব ভালো পাপড় তৈরি করে, তাই সে তার লোকদের নির্দেশ দেয়, ভ্যাদেহীর পাপড়ের ব্যবসা বাড়িয়ে দাও এবং বিদেশ থেকেও অর্ডার আনো। এতে ভ্যাদেহী এখন তার ঘর থেকেই পাপড়ের ব্যবসা শুরু করে, যা তার শ্বশুরও মেনে নেয়। কিন্তু তখন তার শ্বশুর বুঝতে পারে তার নাতি নাতনিরা তাদের দাদাকে ভালোবাসে না। এতে তার শ্বশুর মন খারাপ করে এবং তখন সিকান্দার বুঝায় যে আপনি সবার সাথে ভালোভাবে থাকলেই তো পারেন, এইভাবে আপনি আপনার চিন্তাধারা ঘরের কারো উপর এভাবে ফেলতে পারেন না। তখন শ্বশুর বলে, আমি তো ভালো উদ্দেশ্যেই চাই যে নারীরা বাইরে কাজ না করুক, কারণ সমাজে অনেক অনৈতিক কাজ হয়। এটা শুনে সিকান্দার বোঝায় সকলেই খারাপ নয়, শুধু কিছু খারাপ মানুষের জন্য আপনি ঘরের নারীদের শাস্তি দিতে পারেন না। এই কথা শুনে ভ্যাদেহী শ্বশুর তার ভুল বুঝতে পারে এবং বলে যার যা ইচ্ছা সে তা করতে পারে। এরপর সিকান্দার নিশার কাছে যায়, যে সাইশ্রীর হার্ট পেয়েছিল, কিন্তু নিশার শারীরিক অবস্থা আবারও খারাপ হতে থাকে। এটা দেখে সিকান্দার তার বাবার সঙ্গে কথা বলে। তখনই তিনি জানান নিশা একজন ছেলেকে ভালোবাসে, কিন্তু সেই ছেলেটি খুবই খারাপ। সে নিশাকে ভালোবাসে না, বরং অন্য কাউকে বিয়ে করতে চলেছে। যদি নিশা এটা জানতে পারে তাহলে সে কি করবে তা বলা মুশকিল। সিকান্দার তাকে আশ্বস্ত করে, আমি নিশাকে সামলে নেব, চিন্তা করবেন না। এরপর সে নিশা ড্রাইভার সেজে তার দেখভাল করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই অর্জুনের বাবাকে, যে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিল। আসলে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অর্জুন মনিকা নামের সেই মেয়েটিকে, যেটি আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম, সেই মেয়েটির কাছে ক্ষমা চাইছিল। কিন্তু অর্জুনের বাবা ঘোষণা করেন এই ভিডিওটি ভুয়া, কেউ এআই ব্যবহার করে অর্জুনের চেহারা সেখানে বসিয়ে দিয়েছে। ঠিক তখনই অর্জুন জানতে পারে যে সিকান্দারও সেখানে আছে। সে দ্রুত তার বাবাকে জানায়, আর তার বাবা আদেশ দেন সিকান্দারকে হত্যা করো। এটা শুনে সিকান্দার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু তার ম্যানেজার তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা কিছু করতে পারবো না, কারণ যদি আমরা কিছু করি তাহলে মন্ত্রী জানতে পারবে আমরা এখানে কেন এসেছি। এরপর মন্ত্রী তাদেরকে প্রবলেমে ফেলবে, যারা সাইশ্রীর অর্গানস পেয়েছে, তাই তাদেরকে সেখান থেকে দ্রুত বের হতে হবে। এরপর সিকান্দার সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু অর্জুন ও তার লোকজন তার পিছু নেয়। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অর্জুন দুর্ঘটনার শিকার হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। এই খবর পাওয়া মাত্র মিনিস্টার প্রচণ্ড রেগে যায় এবং শপথ নেয়, আমি সিকান্দারকে হত্যা করব। এরপর মিনিস্টার পুলিশকে নির্দেশ দেয় যে সিকান্দার এখানে কেন এসেছে তা খুঁজে বের করো। এদিকে সিকান্দারের ম্যানেজার তাকে পরামর্শ দেয় আমাদের রাজকোট ফিরে যাওয়া উচিত, কিন্তু সিকান্দার রাজি হয় না এবং বলে সাইশ্রীর অর্গানস যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে আমি সাইশ্রীকে দেখতে পাই, আমি চাই না তারা কোনো বিপদে পড়ুক। সে প্রতিজ্ঞা করে আমি যে কোনো মূল্যে তাদেরকে রক্ষা করব। তারপর সে তার এক লোককে নির্দেশ দেয়, এখনই সব ডেটা নষ্ট করে দাও, যাতে মন্ত্রী জানতে না পারে সাইশ্রীর অর্গানসগুলো কারা কারা পেয়েছে। এরপর আমরা প্রকাশকে দেখতে পাই যে সিকান্দারকে খুঁজতে শুরু করেছে। সে সিকান্দারের প্রাসাদে যায় এবং চাকরদের কাছ থেকে জানতে পারে যে সিকান্দার সেই ডোনার্সদের কাছে গেছে যারা সাইশ্রীর অর্গানসগুলো পেয়েছে। এটা শোনার পর প্রকাশ বুঝতে পারে সিকান্দার সেখানে কেন গিয়েছে, কিন্তু যখন সে ওই ডোনার্সদের খোঁজার চেষ্টা করে তখন সে কিছুই জানতে পারে না। এই কারণে প্রকাশ খুবই অস্থির হয়ে পড়ে, কিন্তু সিকান্দার জানত যে প্রকাশ সহজে চুপ করে বসে থাকবে না, তাই সে নিজেই প্রকাশের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। সে বোঝায়, আমি অর্জুনের সাথে যা করেছি তা সঠিক ছিল। প্রকাশও বিষয়টি বুঝতে পারে। এদিকে সিকান্দার জানতে পারে কামারের অবস্থা আবারও খারাপ হয়ে গেছে।
কারণ সেই ব্যবসায়ী আবারও এলাকায় আবর্জনা ফেলে দিচ্ছিল, যার ফলে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে সিকান্দার দ্রুত সকল রোগীকে তার হাসপাতালে নিয়ে যায় এবং তাদের চিকিৎসা শুরু করায়। এরপর সিকান্দার সেই ব্যবসায়ীর কাছে গিয়ে তাকে হুমকি দেয় এবং টাকা দিয়ে সেই এলাকা ছাড়তে বলে। ব্যবসায়ী বিষয়টি বুঝতে পেরে এলাকা ছেড়ে দেয়। এদিকে আমরা দেখি নিশার প্রেমিক তাকে ডাকছে। সিকান্দার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিশা এটা দেখে রেগে যায়। সে বলে, হ্যাঁ, আমার প্রেমিক টক্সিক, কিন্তু সে একজন আলফা মেল, অর্থাৎ ডমিনেন্ট টাইপের, তাই তার এমন আচরণ স্বাভাবিক। সে সিকান্দারকে প্রচণ্ড বকা দিতে থাকে। এটা দেখে নিশার বাবা রেগে যান এবং নিশাকে সিকান্দারের আসল সত্য জানান যে সিকান্দার আসলে একজন রাজা। তিনি বলেন সিকান্দার তার স্ত্রীর জন্যই এত কিছু করছে, আর এটাই হলো সত্যিকারের আলফা হওয়ার পরিচয়। এটা শুনে নিশা তার ভুল বুঝতে পারে এবং সিকান্দারের কাছে ক্ষমা চায়। এদিকে মন্ত্রী জানতে পারে সিকান্দারের স্ত্রীর অর্গ্যানস কারা পেয়েছে এবং তাদেরকে খুঁজতে শুরু করে। সে সেই খনির ম্যানেজারকেও হত্যা করায় এবং মৃত্যুর আগে তার একটি ভিডিও রেকর্ড করায়, যেখানে ম্যানেজার বলে সিকান্দার সেই সন্ত্রাসীদের বোমা সাপ্লাই করেছিল। এদিকে ভ্যাদেহির পরিবারও সিকান্দারের আসল পরিচয় জেনে যায় এবং দ্রুত সিকান্দারের হাসপাতালে পালিয়ে যায়। সেখানে নিশাও আসে। ঠিক তখনই মন্ত্রীর লোকজন ভ্যাদির বাসায় চলে যায় ভ্যাদেহিকে অপহরণ করতে। এদিকে আমরা দেখি কামারের অবস্থা গুরুতর হয়ে উঠেছে। নিশার বোন লাইভে এসে সবাইকে জানায় কিভাবে সিকান্দার তার স্ত্রীর অর্গ্যানস বাঁচানোর জন্য এত কিছু করছে। এটা শুনে মন্ত্রী বুঝে যায় যে সবাই কোথায় আছে এবং সে তার লোকজনকে সেই হাসপাতালে পাঠায় সবাইকে হত্যা করার জন্য। এটা জানার পর সিকান্দার দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার লোকদের নির্দেশ দেয় আমি না আসা পর্যন্ত মন্ত্রীর লোকজনকে ভেতরে ঢুকতে দিবে না। এরপর সিকান্দারের লোকজন ও মন্ত্রীর লোকদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। ঠিক তখনই সিকান্দার এসে পৌঁছায় এবং তার দল মন্ত্রীদের সব লোকদের পরাস্ত করে। এরপর সিকান্দার জানতে পারে কামারের অবস্থা আরও খারাপ হচ্ছে, তাই সে একজন বিদেশি ডাক্তারকে ডেকে আনে। কিন্তু যখন সেই ডাক্তার এয়ারপোর্টে পৌঁছায়, মন্ত্রী তাকে ইমিগ্রেশন সমস্যায় ফাঁসিয়ে দেয় যাতে সে হাসপাতালে না আসতে পারে। এটা জানার পর সিকান্দার মন্ত্রীর বাড়িতে যায়। সে সেখানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর সিকান্দার মন্ত্রীকে হুমকি দিয়ে বলে যে তার ছেলের মৃত্যুর জন্য সে দায়ী নয়, তাই এই বিষয়টি এখানেই মিটিয়ে ফেলা উচিত। সিকান্দার তাকে খুব খারাপভাবে হুমকি দেয়, যার ফলে সে তার প্রভাব খাটিয়ে সেই ডাক্তারকে হাসপাতালে আনতে বাধ্য হয়। এরপর ডাক্তার কামারের চিকিৎসা করে এবং কামার সুস্থ হয়ে যায়। এরপর কামার, নিশা এবং ভ্যাদেহি সিকান্দারকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই প্রকাশ সেখানে আসে এবং সিকান্দারকে জানায় যে মন্ত্রীর বাড়িতে যা কিছু ঘটেছে তার কারণে সে চাইলেও সিকান্দারকে গ্রেফতার না করে থাকতে পারবে না। এরপর প্রকাশ সিকান্দারকে গ্রেফতার করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই প্রচুর মানুষ এসে জড়ো হয়, কারণ নিশার বোন যে ভিডিও শেয়ার করেছিল তা ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই সিকান্দারকে সমর্থন করার জন্য সেখানে উপস্থিত হয়। একই সময়ে প্রকাশের কাছে কোর্ট থেকে নির্দেশ আসে যে সিকান্দারকে ছেড়ে দিতে হবে। ফলে প্রকাশ বাধ্য হয়ে সিকান্দারকে ছেড়ে দেয় এবং এখানেই এই সিনেমার সমাপ্তি হয়। এটাই ছিল সিকান্দার সিনেমার গল্প। আশা করি মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আপনার এই সিনেমার গল্প এবং আমার এক্সপ্লেনেশন পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।